আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাসে যারা উপস্থিত আছে সবাইকে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং আমরা শুরু করছি দ্বন্দ্ব সমাসের আলোচনা। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া, অর্থাৎ যে দুইটি শব্দ থাকবে দুইটার মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে। আমরা যে সংজ্ঞায় যাই, যে সমাসে প্রত্যেকটি সমান পদের অর্থের প্রাধান্য থাকে এবং কেউ কারো দ্বারা সংকুচিত হয় না, থাকে দ্বন্দ্ব সমাস বলে। আমরা এর আগেই যখন সমাসের শ্রেণী বিভাগ করছিলাম তখনই আমরা জানতে পারছিলাম যে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান সমাস। একটা বিষয় মনে রাখো, দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ, অর্থাৎ সমান সমস্ত পদের যে দুইটা পদ দেওয়া থাকবে, দুইটি পদেরই অর্থের যখন প্রাধান্য থাকে তখন তাকে বলে দ্বন্দ্ব সমাস। আমরা অব্যয়ভাব সমাস যখন পড়লাম, অব্যয়ভাব সমাসে কী হয়েছিল, পূর্বপদের কারণে পরপদের অর্থের পরিবর্তন হয়, কিন্তু এখানে একটা কারণে আরেকটা অর্থের পরিবর্তন হবে না, দুইটার অর্থে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে, তখন হবে দ্বন্দ্ব সমাস। আর যখন পূর্বপদের কারণে পরপদের অর্থের পরিবর্তন হবে তখন হবে অব্যয়ভাব সমাস। আর দ্বন্দ্ব সমাসে কি দুইটার অর্থে সমানভাবে গুরুত্ব পাবে। কারণ আমরা উদাহরণের মাধ্যমে যদি বুঝি, দেখো উদাহরণের মাধ্যমে সমস্ত পদ আমরা দেখতে পাচ্ছি জীবন মরণ। এখন দেখো জীবনের কারণে মরণের অর্থ কিন্তু পরিবর্তন হচ্ছে না, দুইটাই অর্থে প্রাধান্য পাচ্ছে, একটা কারণে একটা অর্থের পরিবর্তন হচ্ছে না। আর একটা বিষয় মনে রাখবা, দ্বন্দ্ব সমাসের বেশিরভাগ সমস্ত পদেই দুইটা পদের মাঝখানে একটা হাইপেন দেওয়া থাকে। আর বেশ বাক্য করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ও আসে, অথবা ও এবং অথবা এই অব্যয় পদগুলো আসে। কারণ জীবন মরণের বেশ বাক্য কী হবে, জীবন ও মরণ। সমাসের নাম হবে দ্বন্দ্ব সমাস। তদ্রূপ পোকা মাকড়, চিন্তা করে তাহলে কী হবে, পোকা ও মাকড়, সমাসের নাম কী হবে, দ্বন্দ্ব সমাস। এভাবে 7-17, তাহলে বেশ বাক্য কী হবে, 7 ও 17, সমাসের নাম কী হবে, দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে দ্বন্দ্ব সমাসে দুটি পদেরই অর্থ সমানভাবে গুরুত্ব পায়। সমস্ত পদে দুটি পদ দেওয়া থাকে, দুটি পদের অর্থ সমানভাবে গুরুত্ব থাকলে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এবার আসো দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ। আমরা প্রথমে যে চিন্তা করি মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক কথার মানে কি হচ্ছে, দেখো দুইটি যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলোর মধ্যে অভিন্ন সম্পর্ক থাকে। একটা বিষয় মনে রাখবা, যখন এখানে অনেকে একটা সমস্যা করে কি, যে দ্বন্দ্ব মিলনার্থক দ্বন্দ্বতে এবং বিপরীতার্থক দ্বন্দ্বের মধ্যে সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখানে এই সমস্যাটা তৈরি হয়। অপশনে মিলনার্থকে দেওয়া থাকে, বিপরীতার্থকে দেওয়া থাকে, তখন আমরা সমস্যায় পড়ে যে আসলে এটা কি মিলনার্থক হবে নাকি বিপরীতার্থক। মনে রাখবা, যখন আত্মীয়তার সম্পর্ক থাকবে, যে সমস্ত পদে যে দুইটি পদ দেওয়া থাকবে, যেমন আমরা উদাহরণের মধ্যে ছেলে মেয়ে, ছেলে মেয়ে কি আত্মীয়তার সম্পর্ক, যখন দুইটির মধ্যে সমস্ত পদে যে দুইটি পদ দেওয়া থাকবে, দুইটি পদের মধ্যে যখন আত্মীয়তার সম্পর্ক থাকবে তখন হবে কি মিলনার্থক দ্বন্দ্ব। যেমন বেশ বাক্য হবে ছেলে ও মেয়ে, সমাসের নাম হবে মিলনার্থক দ্বন্দ্ব। তবে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের মিলনার্থক কথাটা না লিখলেও চলবে, যেহেতু তোমাদের প্রশ্নপত্র দেওয়া থাকে বেশ বাক্য সহ সমাসের নাম লিখো, সেক্ষেত্রে তোমার আনসার কী হবে, তুমি যদি এভাবে দাও যে ছেলে ও মেয়ে বেশ বাক্য করো আর সমাসের নাম শুধু দ্বন্দ্ব সমাস দাও, তাও আনসার হবে, কারণ ভুল না। কিন্তু অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্পেসিফাই করে বলা হয়তো এবং অপশনে দেওয়া থাকে যে মিলনার্থক দ্বন্দ্ব নাকি বিপরীতার্থক দ্বন্দ্ব, তখন আমাকে ওইভাবে চিন্তা করতে হবে। যেমন আত্মীয়তা সম্পর্ক হলে কী হবে, মিলনার্থক দ্বন্দ্ব হবে। যেমন ভাই বোন আত্মীয়তা সম্পর্ক, সুতরাং ভাই ও বোন মিলনার্থক দ্বন্দ্ব। বুঝতেই পারতেছো, পিতা পুত্র নিশ্চয়ই বুঝতে পারতেছো, পিতা ও পুত্র মিলনার্থক দ্বন্দ্ব। জিন পরি, জিন ও পরি মিলনার্থক দ্বন্দ্ব। ঠিক মাছবাদ, মাছবাদ মিলনার্থক দ্বন্দ্ব। ঠিক তো দম্পতি, দম্পতি মানে কি, জায়া ও পতি বা দম ও পতি। দম বা জায়া মানে হচ্ছে স্ত্রী আর পতি মানে হচ্ছে স্বামী, মিলনার্থক দ্বন্দ্ব। যখনই আত্মীয়তার সম্পর্ক থাকবে তখন মিলনার্থক দ্বন্দ্ব। এবার আসো বিরোধার্থক সম্পর্ক কি বা বিরোধার্থক দ্বন্দ্ব কি, যখন দুটি আমাদের সাংঘর্ষিক থাকবে, যে সমস্ত পদে যে দুটি পদ দেওয়া থাকবে, যেমন দেখো যে দ্বন্দ্ব সমাসে পরবর্তী পূর্বপদের বৈরী অর্থ, বৈরী মানে কি শত্রু বা অপন্ন থাকবে, একটা একটা বিপরীত, ঠিক না, সাংঘর্ষিক সম্পর্ক থাকবে, তখন হবে কি বিরোধার্থক দ্বন্দ্ব। যেমন আমরা উদাহরণের মাধ্যমে যদি বুঝি, উদাহরণের মাধ্যমে অহীনকুল, যেটা আমাদের বৈরিতামূলক সম্পর্ক, ঝগড়া করে, সুতরাং বেশ বাক্য কি অহীনকুল, সমস্যার নাম কি হবে বিরোধার্থক দ্বন্দ্ব। স্বর্গনরক, স্বর্গনরক কিন্তু বিপরীত শব্দ না, আমরা যদি স্পেসিফাই করে যাই দুটো আমাদের সাংঘর্ষিক সম্পর্ক। স্বর্গের মানে কাউকে স্বর্গ থেকে বলে তুমি নরকে যাও, সে নরকে যেতে চাইবে না, কারণ স্বেচ্ছা যেতে যাবে না, সুতরাং সাংঘর্ষিক সম্পর্ক। সাংঘর্ষিক সম্পর্ক হলে হবে কি বিরোধার্থক দ্বন্দ্ব। এবার দা কুমড়া, দা কুমড়া থেকে হবে দা ও কুমড়া, সাংঘর্ষিক সম্পর্ক, দা ও কুমড়া বিরোধার্থক
দ্বন্দ্ব রাজা প্রজা, রাজার বিপরীতে কিন্তু প্রজা না, রাজার সাথে প্রজা। রাজাকে যদি বলো তুমি আজকে থেকে প্রজা হও, সে কিন্তু হবে না, সুতরাং সাংঘর্ষিক সম্পর্ক, সুতরাং কী হবে বিরোধার্থক দ্বন্দ্ব। এবার সমার্থক, এটা সহজেই বুঝতে পারছো, যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলোর যখন একই ধরনের অর্থ প্রকাশ করে, অর্থাৎ যে সমসমান পদে দুটি পদ দেওয়া থাকে দুটি একই ধরনের অর্থ প্রকাশ করবে, তখন হবে সমার্থক দ্বন্দ্ব। এটা খুব সহজ, তোমরা দেখলেই বুঝতে পারবা। তবে ইন্টারমিডিয়েট পরীক্ষা যদি বলছি তোমাদের কিন্তু প্রশ্ন করা থাকবে এইভাবে যে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো। তখন তোমাকে যে কাজটা করতে হবে, তুমি এই তিনটা অংশে ভাগ করতে হবে। প্রথমে তোমার সমস্ত পদ, তারপরে ব্যাস বাক্য, তারপরে সমাসের নাম। সমস্ত পদ প্রশ্নপত্রে দেওয়াই থাকবে, যেমন ধরো হাট বাজার, তখন তুমি ব্যাস বাক্য করতে হবে, সমাসের নাম লিখতে হবে। তো হাট বাজার কী হতে পারে, দেখো হাট দ্বারা যা বোঝায় বাজার তাই বোঝায়, সুতরাং দুইটা সমার্থক শব্দ, সুতরাং কী হবে হাটু বাজার, হাট বাজার সমার্থক দ্বন্দ্ব। চিঠিপত্র, চিঠি দ্বারা যা বোঝায় পত্র তাই বোঝায়, সুতরাং চিঠি ও পত্র, চিঠিপত্র সমার্থক দ্বন্দ্ব। এবার বই পুস্তক, বই ও পুস্তক বুঝতেই পারতেছ সমার্থক দ্বন্দ্ব। ঘর বাড়ি, চিন্তা করে তাহলে কী হবে ঘরু বাড়ি সমার্থক দ্বন্দ্ব, বুঝতে পারতেছ। এবার আসো বিপরীতার্থক দ্বন্দ্ব। দেখো বিপরীতার্থক দ্বন্দ্ব কিন্তু বিপরীত শব্দ হবে, যে দ্বন্দ্ব সমাসে পরবর্তী পদের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। ঠিক আছে, তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব আমরা উদাহরণের মাধ্যমে একটু বুঝি। বিপরীত সরাসরি বিপরীত শব্দ হবে এখানে, যেমন ছোট বড়, ছোটোর বিপরীত শব্দ কিন্তু বড়, ছোট ও বড়, তাহলে কি হবে সাংঘর্ষিক হলে হবে কি বিরোধার্থক। ঠিক আছে, তাহলে ছোট বড় কি হবে ছোট ও বড় বিপরীত, সরাসরি বিপরীত শব্দ। আয় ব্যয়, আয় ও ব্যয় বিপরীতার্থক দ্বন্দ্ব। জমা খরচ, জমার বিপরীত খরচ, জমা খরচ বিপরীতার্থক দ্বন্দ্ব। জোয়ার বাটা, জোয়ার ও বাটা বিপরীতার্থক দ্বন্দ্ব, বুঝতেই পারতেছ, তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব। দেশ বিদেশ, দেশের বিপরীত বিদেশ, তাহলে কি হবে দেশ বিদেশ বিপরীতার্থক দ্বন্দ্ব। আকাশ পাতাল, আকাশের বিপরীত পাতাল, বুঝতে পারতেছ আকাশ পাতাল বিপরীতার্থক দ্বন্দ্ব, তাহলে সহজেই বুঝতে পারতেছ। সত্য মিথ্যা, সত্যের বিপরীত মিথ্যা বিপরীতার্থক দ্বন্দ্ব। এবার আসো সংখ্যাবাচক, অর্থাৎ দুইটা যদি সংখ্যা থাকে, যেমন যে দ্বন্দ্ব সবসময় উভয় পদের দ্বারা সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক দ্বন্দ্ব বলে। যেমন 7 17, দেখো 7 এবং 17 দুটি সংখ্যা, দুইটা অর্থাৎ যে সমস্ত পদে দুটি পদ থাকবে, দুটি পদে যদি সংখ্যা হয় তখন হবে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। এটা খুব সহজেই 7 ও 17 সংখ্যাবাচক দ্বন্দ্ব। 20 25, 20 ও 25 সংখ্যাবাচক দ্বন্দ্ব, এটা খুব সহজে 7 5, 7 ও 5 সংখ্যাবাচক দ্বন্দ্ব। লক্ষ কোটি, লক্ষ অথবা কোটি সংখ্যাবাচক শব্দ, তাহলে খুব সহজে বুঝতে হবে যেখানে যদি সংখ্যা বোঝায়, যেটা গাণিতিক সংখ্যা বোঝায় তখন হবে সংখ্যাবাচক দ্বন্দ্ব। সহচর দ্বন্দ্ব, এখানে একটু বোঝার ব্যাপার আছে, যে দ্বন্দ্ব সমাসের পরবর্তী পদের সহচর হিসেবে, অর্থাৎ আমরা উদাহরণের মাধ্যমে বুঝলে সবচেয়ে ভালো হয়। উদাহরণের মধ্যে দেখো কাপড় চোপড়, অর্থাৎ প্রথমে যে শব্দটা দেওয়া থাকে সমস্ত পদের, ওই পদের অর্থ বোঝানোর জন্যই দ্বিতীয়ত আরেকটা শব্দ ব্যবহার করা হবে, তবে ওই শব্দের অর্থ মূলত ওইটা থাকবে না, কিন্তু মানে ওইগুলোকে প্রায় সমার্থক বলা হয়। অর্থাৎ চুপড়ের নিজস্ব কোনো অর্থ নাই। দেখো সমার্থকে কিন্তু দুইটার অর্থ সেম চলে, যেমন হাট বাজার, হাট দ্বারা যা বোঝাইছিল বাজার তাই বোঝাইছিল, কিন্তু এখানে চুপড় দ্বারা কিন্তু তাই বোঝায় না, কিন্তু আমি যখন দুইটাকে একসঙ্গে বলতেছি তখন চুপড় দ্বারা কিন্তু আমি কাপড়কেই বোঝাচ্ছি। তাই এগুলো সহচর দ্বন্দ্ব বা প্রায় সমর্থক, এগুলো কিন্তু সমার্থক শব্দ না, কিন্তু সহচর, অর্থাৎ চুপড় দ্বারা একই জিনিস বোঝায়। কাপড় ও চুপড়, কাপড় চোপড় সহচর দ্বন্দ্ব। সর্দি কাশি, এই কাশি আর সর্দি কিন্তু এক জিনিস না, কিন্তু এখানে কাশি দ্বারা সর্দিকেই বোঝাচ্ছে, সুতরাং রোগ, একটা রোগ, সহচর দ্বন্দ্ব। যেমন পোকামাকড়, এখানে মাকড়, পোকার মাকড়, মাকড় কিন্তু আলাদা অর্থ, কিন্তু এখানে পোকামাকড় দ্বারা কীট পতঙ্গই বোঝানো হচ্ছে, একটাকেই বোঝানো হচ্ছে, সুতরাং এটা কিন্তু সহচর দ্বন্দ্ব। খানা পিনা সেম, এখানে পিনার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু খানা আর পিনা দ্বারা একটা জিনিসই বোঝানো হচ্ছে, তাই সহচর দ্বন্দ্ব। ঠিক চুরি সামারি একই জিনিস, চুরি ও সামারি সহচর দ্বন্দ্ব। এবার দেখো বন বাদার, অর্থাৎ বন বাদার, বাদার দ্বারা কিন্তু এখানে বনকেই বোঝাচ্ছে, সুতরাং সহচর দ্বন্দ্ব। আমার মনে হয় আমি বোঝাতে পারছি যে একটা বিষয় মনে রাখবা, যখন এই সমস্ত পদে যে দুইটি পদ ব্যবহার করা হবে, ওই দুইটা পদের মধ্যে দ্বিতীয় পদটা যদি প্রথম পদকে বোঝানো হয় কিন্তু দ্বিতীয় পদের আসল অর্থ কিন্তু তা না, এবং দুইটা পদ দ্বারা একই অর্থ বোঝানো হয়, তখন হবে কি সহচর দ্বন্দ্ব। যেমন চল চাতুরি, চল ও চাতুরি। ধুতি চাদর, ধুতি ও চাদর সহচর দ্বন্দ্ব। ধরপাকড়,
ধরুপাকর সহচর দ্বন্দ্ব। এবার বহুপদী দ্বন্দ্ব বা একশেষ দ্বন্দ্ব। বহুপদী মানে কি, বহুপদ ব্যবহার করা হবে। যেমন যে দ্বন্দ্ব সমাসে দুইয়ের অধিক, আমরা এতক্ষণ জানলাম যে সমস্ত পদে দুটি পদ থাকে, কিন্তু যদি দেখা যায় সমস্ত পদে দুইয়ের অধিক পদ ব্যবহার করা হয়, এই সকল সমাসের ক্ষেত্রে এটাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব বা একশেষ দ্বন্দ্ব। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো, যেমন সাহেব বিবি গুলাম, দেখা এখানে দুইয়ের অধিক পদ ব্যবহার চলে আসছে, সেই এটাকে বলা হয় বহুপদী বা একশেষ দ্বন্দ্ব। বহুপদী বা একশেষ দ্বন্দ্ব। ঠিক তদ্রুপ জন্ম মৃত্যু বিবাহ, জন্ম মৃত্যু আর বিবাহ, বহুপদ চলে আসছে, সুতরাং বহুপদী দ্বন্দ্ব। ঠিক রূপ রস গন্ধ স্পর্শ, রূপ রস গন্ধ ও স্পর্শ, অর্থাৎ সব শেষ পদ। আমরা কিন্তু বহুপদ হলে কি, মানে শেষ পদের পূর্বে আমরা ও বা আর ব্যবহার করব, কিন্তু এর আগের পদগুলোতে আমরা কমা ব্যবহার করব। যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, বহুপদ ব্যবহার করেছে, সুতরাং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হবে বেশ বাক্য, সমাসের নাম হবে বহুপদী দ্বন্দ্ব বা একশেষ দ্বন্দ্ব। ইট কাঠ পাথর, বেশ বাক্য কি হবে, ইট কাঠ ও পাথর, বহুপদী দ্বন্দ্ব। এবার অলুক দ্বন্দ্ব। অলুক কথাটা মনে হচ্ছে লুপ পায় না, এমন কি লুপ পায় না, মূল শব্দের বিভক্তি লুপ পাবে না। যেমন দেখো সংজ্ঞাতেই, যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লুপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ যেমন আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে একটু সুবিধা হবে। উদাহরণে লক্ষ্য করো তোমরা, যেমন হাতে কলমে, এখানে মূল শব্দ কিন্তু হাতে না, মূল শব্দ হাত, মূল শব্দ কিন্তু কলমে না, মূল শব্দ কলম। যেমন সমস্ত পদে যে দুটি পদ দেওয়া থাকবে, ওই দুটি পদের মধ্যে যদি বিভক্তি থাকে তখন এটাকে বলা হয় অলুক দ্বন্দ্ব। অর্থাৎ সমস্ত পদেই বিভক্তি থাকবে, বেশ বাক্য বিভক্তিতে আসবে তখন হবে, অর্থাৎ বিভক্তি লুপ না পাওয়ার কারণে বলা হয় অলুক দ্বন্দ্ব সমাস। যেমন বেশ বাক্য হলে কি হবে, হাতে ও কলমে, সমাসের নাম কি হবে, অলুক দ্বন্দ্ব সমাস। যেমন পথে ঘাটে, মূল শব্দ কিন্তু পথে না, মূল শব্দ পথ, মূল শব্দ ঘাট, কিন্তু দেখো দুইটার মধ্যেই বিভক্তি রয়ে গেছে, বিভক্তি লোপ পায় নাই, তাহলে অলুক দ্বন্দ্ব। বেশ বাক্য কি হবে, পথে ও ঘাটে অলুক দ্বন্দ্ব সমাস। তদ্রূপ দেশে বিদেশে নিশ্চয়ই বুঝতে পারতেছ, মূল শব্দ দেশ, মূল শব্দ বিদেশ, সুতরাং দেশে ও বিদেশে অলুক দ্বন্দ্ব। জলে স্থলে নিশ্চয়ই বুঝতে পারছো, মূল শব্দ জল, মূল শব্দ স্থল, সুতরাং হবে কি জলে ও স্থলে, অলুক দ্বন্দ্ব। এবার বিশেষ্য পদের দ্বন্দ্ব। বিশেষ্য পদ দুইটি পদ বিশেষ্য পদ হবে, অর্থাৎ নাউন হবে, যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ বিশেষ্য পদ। এখানে বিশেষ্য পদের ক্ষেত্রে যেটা হবে, এখানে একটা বিষয় মনে রাখবা, বিশেষ্য পদ এখানে বিপরীতার্থক সমার্থক এগুলাকে মিন করে না, মূলত পদটা যদি বিশেষ্য পদ হয়। যেমন চোখ কান, চোখ কান তাহলে কি হবে, চোখ কান দুইটাই বিশেষ্য পদ, বিশেষ্য পদের দ্বন্দ্ব। ঠিক জন্ম মৃত্যু, জন্ম ও মৃত্যু এগুলো আবার বিপরীতার্থকও হতে পারে, কিন্তু প্রশ্ন পদ্ধতি বিপরীতার্থক না থাকে অপশনে, তখন তো জন্ম মৃত্যু দুইটাই বিশেষ্য পদ, সুতরাং বিশেষ্য পদের দ্বন্দ্ব। আর ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য তোমাদের আনসারে মানে জীবন মরণ, জীবন ও মরণ দ্বন্দ্ব সমাস দিলে আনসার হয়ে যাবে। তারপরে নদ নদী, নদ ও নদী বিশেষ্য পদের দ্বন্দ্ব, নাম বোঝাচ্ছে সবগুলো, দান পাঠ, দান ও পাঠ বিশেষ্য পদের দ্বন্দ্ব, সহজেই বুঝতে পারছো। বিশেষণ পদ, যদি দুইটা পদ বিশেষণ হয়, অর্থাৎ দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায়, তখন হবে কি বিশেষণ পদ। যেমন আমরা উদাহরণের মধ্যে বুঝতে পারি, যেমন দেখো সহজ সরল, সহজ সরল বিশেষণ পদ, সুতরাং বিশেষণ পদের দ্বন্দ্ব। এবার দেখো আসল নকল, আসল ও নকল বিশেষণ পদের দ্বন্দ্ব। তো তারপরে ভালো মন্দ দুইটাই বিশেষণ পদ, সুতরাং ভালো ও মন্দ বিশেষণ পদের দ্বন্দ্ব। ছোট বড়, ছোট বড় একাধারে বিপরীতার্থক, আবার বিশেষণ ছোট বড় বিশেষণ পদ, সুতরাং বিশেষণ পদের দ্বন্দ্ব। সৎ অসৎ বিশেষণ পদের দ্বন্দ্ব। তো দুটি পদ যদি বিশেষণ পদ হয় তখন সমাসের নামকে বিশেষণ পদ দ্বন্দ্ব। সর্বনাম পদ, নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ, আর যদি উভয় পদই সর্বনাম হয় তখন তাকে বলা হয় সর্বনাম পদের দ্বন্দ্ব। যেন আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি, তুমি আমি, তুমিটা, তুমি এবং আমি দুইটাই সর্বনাম পদ, সুতরাং বেশ বাক্য কি হবে, তুমি ও আমি, বা তুমি আর আমি সমাসের নাম কি হবে, সর্বনাম পদের দ্বন্দ্ব। এটা ওটা দুইটাই কিন্তু দেখো, এটা ওটা কোনো নাম আছে, তাদের নামের পরিবর্তে ব্যবহার করতেছি, সুতরাং এটা আর ওটা সর্বনাম পদের দ্বন্দ্ব, খুব সহজেই বুঝতে পারছো। যে সে, যে সে অবশ্যই কোনো নাম ছিল, নামের পরিবর্তে আমি যে সে ব্যবহার করতেছি, সুতরাং যে ও সে সর্বনাম পদের দ্বন্দ্ব। যথা তথা, মানে অবশ্যই জায়গার নাম ছিল, আমি নামের পরিবর্তে যথাযথ ব্যবহার করতেছি, সুতরাং সর্বনাম পদের দ্বন্দ্ব। এখানে সেখানে নিশ্চয়ই বুঝতে পারতেছ, সর্বনাম পদের দ্বন্দ্ব।
যার তার নাম ছিল ও সে নামের পরিবর্তে যার তার সর্বনাম পদের দ্বন্দ্ব। এবার ক্রিয়াপদের দ্বন্দ্ব, যদি দুইটা পদ ক্রিয়া বোঝায়, যে দ্বন্দ্ব সবসময় উভয় পদই ক্রিয়াপদ, কাজ করা বোঝায়, তখন হবে ক্রিয়াপদের দ্বন্দ্ব। যেমন আমরা উদাহরণের মধ্যে বুঝলে কি হয়, যেমন যাওয়া আসা দুটোই ক্রিয়াপদ, যাওয়া ও আসা সর্বনাম ক্রিয়াপদের দ্বন্দ্ব। তদ্রুপ বলা কওয়া দুটোই ক্রিয়াপদ, বলা ও কওয়া, সুতরাং কি হবে, বলা ও কওয়া ক্রিয়াপদের দ্বন্দ্ব। বাঁচা মরা দুটোই ক্রিয়াপদ, বাঁচা ও মরা ক্রিয়াপদের দ্বন্দ্ব। দেখাশোনা দুটোই ক্রিয়াপদ, সুতরাং দেখা ও শোনা ক্রিয়াপদের দ্বন্দ্ব। ভাঙা ঘোড়া, ভাঙা এবং ঘোড়া দুটোই ক্রিয়াপদ, ভাঙা দুটোই কাজ করা, সুতরাং ক্রিয়াপদের দ্বন্দ্ব। লেখাপড়া, লেখা ও পড়া ক্রিয়াপদের দ্বন্দ্ব, খুব সহজেই বোঝা যাচ্ছে। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণকে যে বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণের দ্বন্দ্ব। আবার যদি ওই ক্রিয়া বিশেষণ পদ দ্বারা কোনো সমস্ত পদ তৈরি হয়, কোনো ক্রিয়া বিশেষণের দ্বন্দ্ব, যেন আমরা উদাহরণের মধ্যে বুঝতে আরো সুবিধা হয়, আগে পিছে, মানে আগে যাওয়া পিছে যাওয়া, ক্রিয়া থেকে আগে পিছে তারা ক্রিয়াপদকে বিশেষিত করতেছে, সুতরাং এটা কি হবে, ক্রিয়া বিশেষণের দ্বন্দ্ব, আগে ও পিছে, আগে পিছে। ধীরে সুস্থে, ধীরে ও সুস্থে ক্রিয়া বিশেষণের দ্বন্দ্ব। পাকে প্রকারে, পাকে ও প্রকারে ক্রিয়া বিশেষণের দ্বন্দ্ব। ধন্যবাদ।